বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, জানি আপনারা ভালো নেই, আমরাও ভালো নেই। দেশের বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে দেশের যে সংকটময় মুহূর্তগুলো দেশের সাধারণ মানুষ পার করতেছে, তাতে দেশের মানুষ ভালো থাকার কথা নয়। পাশাপাশি যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, শুরুতেই আমি তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। তাদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করতেছি। তাছাড়া আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যদিও এই বিষয় নিয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার বিবেকের মধ্যে একটি নাড়া দিয়েছে যে আসলেই এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, আসলে খুবই আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সোনার বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আদৌ আমাদের এই স্বাধীনতা আছে কি না, আমি নিজেকে প্রশ্ন করলে ব্যক্তিগতভাবে আমি অনুভব করি না। আদৌ নিজের ব্যক্তি স্বাধীনতা আছে কিনা, আজও কেউ মনের ভাব প্রকাশ করতে পারবে কিনা, আজও কেউ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে কিনা, সেই অধিকার তার আছে কিনা, আদৌ আমার জানা নেই। দেখেন, আপনি একটি নিরপেক্ষ জায়গা থেকে যদি চিন্তা করেন, বর্তমান যে আন্দোলনটা তৈরি হয়েছে, সাধারণ ছাত্ররা যে আন্দোলন তৈরি করেছে, আপনি একটি নিরপেক্ষ জায়গায় অথবা আপনি একটি দলীয় জায়গা থেকে যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, আদৌ কেউ বলবে কি না আমার সন্দেহ আছে এই আন্দোলনটি অযৌক্তিক। কারণ প্রত্যেকটা মানুষই বুঝতে পারতেছে যে আসলে এই আন্দোলনটি যৌক্তিক। যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছেন, ওনারাই বলতেছেন এই আন্দোলনটি যৌক্তিক। আপনি ধরেন ক্ষমতাসীন দলের একজন ক্ষমতাবান ব্যক্তি, আপনি আপনার সুস্থ মস্তিষ্কে চিন্তা যদি করেন, আপনিও বলবেন এই আন্দোলনটি যৌক্তিক। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘাত তৈরি হয়েছে, আদৌ এটা দেশের জন্য কাম্য নয়, সাধারণ মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয়। আজ যে ভাইটি শহীদ হলো, এই ভাইয়ের বুকে গুলিটি না ছুড়লেও গুলি না ছুড়তে পারতো, কারণ ও তো আক্রমণ করতে যায়নি, ও তার অধিকার আদায়ের কথা বলার জন্য রাস্তায় নেমেছে। ওকে কেন গুলি করা হলো? ও তো প্রশাসনকে আক্রমণ করতে যায়নি। আমরা যে ভিডিওটি দেখেছি, ভিডিওটি দেখার পর নিশ্চিত যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমাদেরও হয়েছে। এমনটাই হতে পারতো। ও তার সহপাঠীদেরকে যখন আন্দোলন শেষে যখন বাড়িতে ফিরতো, তখন বলতে পারতো, দেখো তোরা, আমি বুক পেতে দিয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। ও কিন্তু সাহস জোগানো কথা বলতে পারতো, কিন্তু ওর আর কথা বলার যে ক্ষমতা আছে, তার যে স্বাধীনতা, তার যে অধিকার আদায়ের যে স্বাধীনতা রয়েছে, তা ক্ষুণ্ণ করা হয়েছে। তাকে চির থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা কোন দেশে বাস করতেছি? আজ যারা এই সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছেন, আপনারা আপনাদের সুস্থ মস্তিষ্কে একটু বালিশে মাথা রেখে চিন্তা করবেন, আদৌ আপনারা এই কাজটি কি সঠিক করেছেন? ধরলাম এই ছাত্ররা দেশের দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে। আমি ধরলাম একটা জায়গা থেকে আমি ধরে নিলাম, এদেরকে প্রতিহত করার জন্য প্রশাসন আছে,
সরকারের যথেষ্ট বাহিনী আছে, তাদেরকে প্রতিহত করার মতো সক্ষমতা রয়েছে প্রশাসনের, কিন্তু যে ভাই ছাত্রলীগ ভাই বলেন, যুবলীগ ভাই বলেন, ছাত্রলীগের পরিচয় দিয়ে এদের উপর যে আক্রমণটা করলেন, আদৌ আপনার বিবেককে প্রশ্ন করবেন, আদৌ কতটা যৌক্তিক কাজ? আপনি যখন বালিশে চলে যাবেন, রাত্রের বেলা যখন আপনি বালিশে মাথাটা লাগাবেন, একটু ভাববেন যে এই জীবনটা তো আমার শেষ জীবন নয়, সামনে আমার একটি জীবন রয়েছে। আদৌ যে আমি আমার সাদা ভাইদের উপরে যে আমি অত্যাচার করেছি, আমার সাধারণ বোনদের উপর যে অমানসিক অত্যাচার করেছি, আদৌ আমি এটা সঠিক করেছি কি না, প্রশ্ন করবেন নিজেকে। তাহলে বুঝতে পারবেন, যদি আপনি সুস্থ বিবেক আপনার ভিতরে আল্লাহ দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। আমি অবাক হলাম, আমি ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছাত্রলীগের ভাইদের প্রতি উদ্দেশ্য করে আমি ভিডিওটি বানাচ্ছি। আমার হৃদয়ে তখনই রক্তক্ষরণ হয়েছে, যখন কোনো ছাত্রলীগের ভাই মারা যাচ্ছে, যে কোনো খবরের চ্যানেল হোক, যে কোনো ব্যক্তিগত পোস্ট হোক, যারা এই খবরটি প্রকাশ করতেছেন, ১০০টা যদি আমি ধরলাম একটা খবরের নিউজে ১০০টা কমেন্ট পড়েছে, তার মধ্যে মিনিমাম ৯৫টা কমেন্টে আসছে আলহামদুলিল্লাহ। ভাবেন, এই দৃশ্যটি দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যে আপনি কি নিয়ে যাচ্ছেন। এই পৃথিবী ছেড়ে আপনি যখন পরকালে যাবেন, আপনি সেখানের জন্য কি নিয়ে যাচ্ছেন? একটু বিবেককে প্রশ্ন করবেন ভাই। আদৌ যারা ছাত্রলীগ করতেছেন, তাদের মধ্যে অনেক ভালো ছাত্রলীগের সদস্য রয়েছেন, যারা প্রকৃত অর্থে দেশের মানুষের কথা ভাবেন, দেশের কথা ভাবেন, পাশাপাশি ছাত্রলীগের যে মূল আদর্শ যেটা, সেটাকে বুকে লালন করেন। কিন্তু ছাত্রলীগের নাম ব্যবহার করে কিছু হাইব্রিড ভাইয়েরা আছেন, যারা এই যে অমানসিক নির্যাতন করতেছেন সাধারণ ছাত্রদের উপর, আদৌ কোনো মানুষ আপনাদেরকে সমর্থন করবে বলে আমার জানা নেই। একটা কথা ইসলামে আছে, যখন মানুষ মারা যায়, শুনেছি ৪০ জন মানুষ মারা যাওয়ার পরে যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, তখন বলা হয় যে এই মানুষটির আমল কি ছিল। তো মানুষ এক পক্ষে সাক্ষী দেয় মানুষটি খুব ভালো ছিল। তখন হাদিসটি শুনেছিলাম যে ৪০ জন মানুষ যদি মুমিন যদি বলে যে এই মানুষটি খুব ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষ যদি গুনাহগার হয়ে থাকেন তাকে জান্নাত দান করে দেন। কিন্তু আপনি মারা যাচ্ছেন, ১০০ জনের মধ্যে ৯৫ জন, তার উপরে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ খুশি হয়। আপনি চিন্তা করেন একবার নিজের বিবেককে, কেন এই কথাটা বলতেছি, কেন আলহামদুলিল্লাহ মানুষ বলতেছে, কেন? নিশ্চয়ই আপনাদের কর্মকাণ্ডের কারণে, নিশ্চয়ই আপনাদের ব্যবহারে বাংলাদেশে মানুষ অসন্তুষ্ট আছে বলে মৃত্যুর পরেও বলতেছে আলহামদুলিল্লাহ। যেখানে আমরা মৃত্যুর খবর শুনলে বলি আমরা ইন্না লিল্লাহ, যেখানে মৃত্যুর খবর শুনলে বলি আমরা আল্লাহ ওকে জান্নাত দান করুক, যেখানে মৃত্যুর খবর শুনলে মানুষ কান্না করে, সেখানে কোনো ছাত্রলীগের ভাই মৃত্যুর খবর শুনলে সবাই আলহামদুলিল্লাহ খুশিতে কমান করে আলহামদুলিল্লাহ। আপনার বিবেককে প্রশ্ন করেন ভাই, এই কথাটা কেন বলে? এই জগৎটা তো আমার আপনার জন্য শেষ জগৎ নয়। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে মূল জগতে। এই জগতে গিয়ে আমি কি নিয়ে যাব? কারণ আমি এই জগৎ থেকে লানত নিয়ে যাইতেছি, পরকালে আমি কি নিয়ে যাব? প্রশ্ন করবেন সুস্থ মস্তিষ্কে। গভীর রাত্রে যখন বালিশের সাথে মাথা রাখবেন, তখন প্রশ্ন করবেন কেন বলতেছে। আপনি আমরা প্রবাসে আসার পর থেকেই অধিকাংশ মানুষের সাথে দেখা হয়, যারা অনেকে আওয়ামী লীগকে পছন্দ করে,
কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের যারা পছন্দ করে, এরাও এখন আওয়ামী লীগকে তারা পছন্দ করে না, শুধু আপনাদের কিছু কর্মকাণ্ডের কারণে। এই যে সমস্যাটা, আপনারা এটা এইভাবে তৈরি না করে আপনারা তাদেরকে নিয়ে সমাধান করতে পারতেন। প্রধানমন্ত্রীর কাছে আপনারাও দাবি জানাতে পারতেন। আপনি একটি নিরপেক্ষ জায়গা থেকে সুষ্ঠু মস্তিষ্কে চিন্তা করে দেখেন, এই আন্দোলনটা শুধু এই যারা আন্দোলন করতেছে এদের জন্য না, প্রত্যেকের জন্য। কিচ্ছু বলার নেই। সর্বশেষে আবারও এই কথাটি বলবো, দিন শেষে আমার দেশটা ভালো থাকুক, আমার দেশের মানুষ ভালো থাকুক। আমার দেশ ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, আমি ভালো থাকবো। প্রবাস থেকে আমি দেখতে পারবো আমার দেশ ভালো আছে, আমার পরিবার ভালো আছে, তখন আমি শান্তিতে ঘুমাতে পারবো। আর যখনই শুনতে পারবো যে আমার দেশ ভালো নেই, আমার পরিবার ভালো নেই, তখন প্রবাস থেকে শুধু হাহাকার, দুঃখ, বেদনা ছাড়া আর কিছুই থাকবে না। কারণ প্রবাসে যারা চলে আসে তারা যদিও প্রবাসে থাকে কিন্তু সবসময় দেশের কথা ভাবে, দেশের মানুষের কথা ভাবে, তার পরিবারের কথা ভাবে, আত্মীয় স্বজনের কথা ভাবে, যে আমার দেশের মানুষগুলা ভালো থাকুক। এই প্রবাসের মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়, যাতে দেশ ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে। কিন্তু আপনারা নোংরা রাজনীতিতে খেলবেন না। আর দেশে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করুন, দেশের মানুষের কথা ভাবুন, সাধারণ মানুষের কথা ভাবুন। আজ দেশের দুর্নীতি দুর্নীতি, যেদিকে দেখা যায় খবরের কাগজ বের হলে শুধুই দুর্নীতি। মানুষ যে খাবে, গরিব মানুষ যে খাবে, খাদ্যের যে দাম, খাবারের যে দাম, শাকসবজির যে দাম, সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করতেছে, ওই যে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু স্বাধীনভাবে কথা বলার মতো সক্ষমতা আদৌ মানুষের আছে কিনা তা জানা নেই। সবাই ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষের কথা ভাবুন। যদি আপনার মস্তিষ্কে এই কথাগুলো যদি লালন করতে পারেন, আপনি কখনো উগ্রবাদী হবেন না, আপনি কখনো দেশবিরোধী হবেন না, আপনি কখনো অন্য ভাইয়ের উপরে আঘাত করবেন না, আপনি কখনো অন্য বোনের উপরে আঘাত করবেন না। আপনি আঘাত করতে যাবার আগে আপনার মনে প্রশ্ন জাগবে, এই বোনটি আমার, এই ভাইটি আমার। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশটা শান্তি হোক, আবার পুনরায় দেশে শান্তি ফিরে আসুক। আল্লাহ হাফিজ।